শুরু করি না ক্লাসটা। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ ক্লায়েন্ট কমিউনিকেশন। আমরা আমাদের গত ক্লাসে যে আহ, একটা কন্টেন্ট গুলো দেখেছিলাম, যে কি কি কন্টেন্ট নিয়ে আমরা ক্লাসটা করব, সেই কন্টেন্ট গুলোর মধ্যে আমরা প্রথম যে তিনটা পার্ট ছিল বা তিনটা বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা বাকি যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো তার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হাউ টু গিভ রিপ্লাই টু ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টকে রিপ্লাই কিভাবে দিব এটা নিয়ে কথা বলবো। ইউজেস অফ কোয়েশ্চেন্স, কিভাবে কোয়েশ্চেন মানে প্রশ্ন ব্যবহার করতে হয়, কিভাবে কোন ক্ষেত্রে কিভাবে প্রশ্ন ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিছু স্যাম্পল ক্লায়েন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখবো, অল্প কিছু। এবং সাথে আমরা 6 স্টেপ অ্যাপ্রোচ দেখবো ক্লায়েন্টের কাছে, যে কি কি অ্যাপ্রোচ নেওয়া যায় ক্লায়েন্টের, মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে কোন কোন অ্যাপ্রোচ ব্যবহার করা যায় সেই হিসেবে সেগুলো দেখবো। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, এখানে যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যদি কিছু বলে এবং আপনি যদি বুঝতে না পারেন, তাহলে হচ্ছে আমরা কি কি বলতে পারি ক্লায়েন্টকে। ঠিক আছে? তো যদি আমরা ক্লায়েন্টের কোনো কথা বুঝতে না পারি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইউর ইনস্ট্রাকশন, হুইচ ইজ আমি আপনার নির্দেশনাটা স্পষ্টভাবে বুঝতে পারিনি। ওকে, তো যেহেতু আপনি বুঝতে পারেননি, সেক্ষেত্রে আপনি এভাবে করেও বলতে পারেন যে প্লিজ ক্যান ইউ এক্সপ্লেইন এগেইন, আপনি কি আমাকে আরেকবার এক্সপ্লেইন করে দিবেন প্লিজ। আচ্ছা, ওকে। যদি আপনার মনে হয় যে ক্লায়েন্ট কথাটা একটু কঠিন ভাবে বলছে বা আপনার বুঝতে একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আর একটু এভাবেও বলতে পারি যে ক্যান ইউ এক্সপ্লেইন ইট ইজিলি, আর একটু সহজ ভাবে বুঝিয়ে দিতে পারবে কিনা, এটা নিয়ে। ওকে, দেন আমরা আরেকটা ভাবে এটা বলতে পারি, কথা কিছু যদি না বুঝি কথার মধ্যে, যে সরি আই ডিডন্ট গেট, মানে দুঃখিত আমি বুঝতে পারি। এখানে এই গেট এর মানেটা হচ্ছে বুঝতে না পারা, যে আই ডিডন্ট গেট ইউ বা আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা। ওকে, দেন নেক্সট আসতেছে যে ক্যান ইউ গিভ মি সাম ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। ওকে, ধরেন আপনাকে কোনো একটা পার্টের ডিজাইন অথবা কোনো একটা পার্টের কিছু নিয়ে আপনাকে এক্সপ্লেইন করছে, আপনি সেই বিষয়টা ওইখানে বুঝতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি এই কথাটা বলতে পারেন যে ক্যান ইউ গিভ মি সাম ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার, আপনি কি আমাকে এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারবেন। হতে পারে আমাদের আসলে সবার কথা বলার ধরন একরকম না, তো দেখা যাবে যে কথা এক একজন এক এক ভাবেই বলবে। তো কারো কথা না বুঝতে পারাটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটাতে এমন কোনো অস্বাভাবিক কিছু না। যদি বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি এই কথাটা বলতে পারেন যে আমি আপনার ইনস্ট্রাকশনটা বুঝতে পারিনি, বা আমাকে একটু ক্লিয়ার ধারণা দিলে বেটার হয় যে এটা কি, বিষয়টা কি করতে হবে। কারণ আসলে কি, ভুল কিছু করার আগে ক্লিয়ার ধারণা বা স্পষ্ট ধারণা নিয়ে নেওয়াটা খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ওকে, দেন যেটা আসতেছে সেটা হচ্ছে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ইনস্ট্রাকশন, আমি আপনার ইনস্ট্রাকশনটা বুঝতে পারিনি। ঠিক আছে? সেম, মানে আমি যে প্রথম যে কথাটা বললাম আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইউর ইনস্ট্রাকশন, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ইনস্ট্রাকশন, এগুলো একই ধরনেরই কথা। আপনি এখান থেকে যে যে কোনো একটা বলতে পারেন, অথবা আপনার পছন্দ মতো আপনি কিছু বলতে পারেন যেটা মেক সেন্স করে। অবশ্যই দিজ আর সাম এক্সাম্পলস, জাস্ট আপনি আপনার পছন্দ মতো আপনার যেটা যেটা মনে হয় যে ওই প্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেভাবে করেও আপনি বলতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে যে আই ডিডন্ট গেট এনি ক্লিয়ার আইডিয়া, ক্যান ইউ এক্সপ্লেইন এগেইন, যে আমি মানে এটার মানে হচ্ছে যে আমি স্পষ্ট কোনো ধারণা পাইনি, আপনি কি আবার ব্যাখ্যা করতে পারেন। দ্যাট ইজ আমি মানে আপনি যে ইনস্ট্রাকশন বা আপনি যে বিষয়গুলো আমাকে বোঝানোর চেষ্টা করছেন, হয়তো বা পুরোটুকু বুঝবেন না এটা তো না,
বাট হয়তো বা পুরো বিষয়টা নিয়ে আপনার ধারণাটা স্পষ্ট হয় না। সেই ক্ষেত্রে আপনি এটা বলে তাকে আরেকটু এক্সপ্লেইন করার জন্য বলতে পারেন। অবশ্যই সে এক্সপ্লেইন করবে, এখানে এমন কোনো আহ, এমন কোনো সমস্যার বিষয় এটা না, এক্সপ্লেইন অবশ্যই করবে। আচ্ছা, এটা গেল তো ক্লায়েন্ট কিছু বলার পর যদি না বুঝতে পারি তাহলে কি বলবো, আর যদি ক্লায়েন্ট কিছু বলার পরে বুঝতে পারে তাহলে কি বলবো, এখন আসি সেটাতে। ধরেন ক্লায়েন্ট কিছু বললো, আমি সেই কথাগুলো বুঝতে পারলাম, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এভাবে যে আই এম ক্লিয়ার অ্যাবাউট ইউর ইনস্ট্রাকশন, যে আমি আপনার নির্দেশনা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আগে যে কথাগুলো আমরা বলেছি এটা সেখান থেকে নোট গুলা উঠাই দিলেও এখানে সেই বিষয়গুলা এখানে এসে এটা বলা যায় যে আই এম ক্লিয়ার অ্যাবাউট ইউর ইনস্ট্রাকশন, আই হ্যাভ আন্ডারস্টুড ইউর ইনস্ট্রাকশন, অথবা আই এম ক্লিয়ার, আই হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইউর ইনস্ট্রাকশন, আমার আপনার নির্দেশনা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, আর কিছু বলতে হবে না, এরকম। আই এম টোটালি ক্লিয়ার, আমি সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, এটাও বলতে পারি আমরা, কোনো সমস্যা নাই। নেক্সট আসতেছে আই হ্যাভ আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আই হ্যাভ আন্ডারস্টুড ইউর ইনস্ট্রাকশন, আই হ্যাভ আন্ডারস্টুড ইট ক্লিয়ারলি, এগুলো রিলেটেড এক টাইপেরই কথা। সবসময় একই কথা না বলে একটু অন্য অন্য ভাবেও বলা যায়, মানে একটা সেন্টেন্সকে অনেকভাবে সাজানো যায়, সেভাবেই আর কি। দেন আসতেছে এটা যে নো ওয়ারিজ, কোনো চিন্তা করবেন না। হয়তো বা ক্লায়েন্ট আপনাকে আরো বোঝানোর চেষ্টা করছে যে এটা এরকম হতে হবে, এটা এরকম হতে হবে, তো তখন আপনি বলতে পারেন যে নো ওয়ারিজ, যে চিন্তা করুন। দেখা যায় মাঝে মাঝে ক্লায়েন্ট খুঁতখুঁতা হয়, যে তার এক্স্যাক্টলি, কিছু ক্লায়েন্ট আছে খুঁতখুঁতা হয় যে এক্স্যাক্টলি যেটা চাই তার সেটাই দরকার। কিছু ক্লায়েন্ট আছে যে আচ্ছা ঠিক আছে একটু এদিক ওদিক হলেও মেনে নেয়, তো সেক্ষেত্রে হয়তোবা এক একজন এক এক ভাবে বিষয়গুলো প্রেজেন্ট করবে, এবং আপনাকেও খুব স্মার্টলি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে, যে মানে যে যেরকম তার নেচারটা একটু বোঝার চেষ্টা করতে হবে, তো সেই ভাবেই তাকে উত্তরটা দিতে হবে। ঠিক আছে, তো যাতে সেও ক্লিয়ার হয় যে হ্যাঁ আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং সে স্যাটিসফাইড থাকে আপনার অ্যান্সারে। আমাদের এই ক্লায়েন্ট কমিউনিকেশনের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এইটা এনশিওর করব যে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে আমার অ্যান্সার দিয়ে। ওকে, এই স্যাটিসফ্যাকশনটা যেন ক্লায়েন্টের ভিতরে আসে। ওকে, দেন লাস্টলি আমরা যখন কিছু বুঝতে পারবো আমরা বলতে পারি আই গট, আমি বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে ক্লায়েন্ট কিছু বলার পরে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কি কি বলবেন, এগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, এরপরে আসি আমরা কিছু ওয়ার্ডস বা কিছু ফ্রেজ গুলো নিয়ে ফ্রেজ, এখানে কিছু ওয়ার্ডস আছে, কিছু ফ্রেজ আছে, সেখানে হচ্ছে যেগুলো ব্যবহার করে ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় কমিউনিকেশনের যে ধারাটা সেটা অব্যাহত রাখার জন্য আমরা কিছু শব্দ বা মাঝে মাঝে বলতে পারি। যে ধরেন একটা জিনিস এক্সপ্লেইন করছে বা একটা পার্ট আপনার কাছে ভালো লাগলো, আপনি সেই ক্ষেত্রে অ্যামেজিং ওয়ার্ডটা বলতে পারেন, যে অ্যামেজিং, এই পার্টটা তো খুব মানে এই আইডিয়াটা সুন্দর, সেরকম আর কি। অথবা আপনাকে মানে আপনাকে কিছু একটা বললো, আপনি সেটা অ্যান্সার অ্যাবসলিউটলি, ইয়া, ইয়া, অ্যাবসলিউটলি, এভাবে আমরা করে রিপ্লাই দিতে পারি। এই ওয়ার্ড বা এইখানে যে ফ্রেজ গুলো আছে যেগুলো আমরা এখানে রেখেছি সেগুলো আপনাকে সাহায্য করবে আহ কমিউনিকেশনের যে ধারাটা সেটা অব্যাহত রাখা। আচ্ছা, মানে দেখা যায় কি, যেহেতু আমরা চ্যাটিং করছি, মেসেজিং এ কথা বলছি, সেই ক্ষেত্রে একজনই বারবার বলে গেলে তখন মাঝে মাঝে রিপ্লাই না পেলে দেখা যায় যে একটা একটু গ্যাপ তৈরি হয় এখানে। তো কথার মধ্যে যেন এই গ্যাপটা না তৈরি হয়, কথাটা যেন খুব ক্লিয়ার মানে স্মুথলি আপনার সাথে চলতে থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে এই ওয়ার্ড মানে যেখানে এখানে যে ফ্রেজ গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সেগুলো ব্যবহার করে আমরা আরো সুইফটলি কমিউনিকেটটা করতে পারবো। ওকে, তো কোনো কিছু খুব ভালো লাগলে, ক্লায়েন্টের এক্সপ্লেইন করা কোনো কিছু ভালো লাগলে আমরা আনবিলিভেবল, এক্সট্রাঅর্ডিনারি, ওয়ান্ডারফুল, ইনক্রেডিবল, ইমপ্রেসিভ, মাইন্ড ব্লোয়িং, এগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ক্লায়েন্ট ধরেন আপনাকে খুব ভালো একটা রিভিউ দিল, আপনি তাকে রিপ্লাই আই এম রিয়েলি গ্রেটফুল এটা বলতে পারেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি। কথার শেষে আপনি এটা বলতে পারেন যে টক টু ইউ সুন এগেইন, আপনার সাথে আবারও কথা হবে, এরকম একটা কথা বলতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা ফর্মাল একটা কমিউনিকেশন করব, তো ফর্মালিটি রক্ষা করতে আমাদেরকে যা যা বলতে হয়, থ্যাংক ইউ বললে আমরা ইউর ওয়েলকাম বলতে পারি, ইউর ওয়েলকামের পরিবর্তে আমরা মাই প্লেজারও বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ বলার অ্যান্সারেও আরো অনেক রিপ্লাই আছে আমরা যেগুলো বলতে পারি, যেমন ইউর ওয়েলকাম, মাই প্লেজার এখানে আছে,
আমরা এটাও বলতে পারি যে গ্ল্যাড টু হেল্প, দ্যাট মিনস যে আমি মানে আপনাকে হেল্প করে আমি গ্ল্যাড, ঠিক আছে, এরকম। তারপরে মানে মাঝে মাঝে আমরা আবার কেউ থ্যাংক ইউ বললে অ্যান্সার বলি মেনশন নট, বাট মেনশন নট কথাটা না বলাটাই বেটার, ওকে। তো মেনশন নট বিষয়টা আসলে একটু আম, এটা প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। আর মেনশন নট কথাটা আসলে যায়ও না, এটা ছাড়াও অনেক সুন্দর সুন্দর রিপ্লাই আছে, থ্যাংক ইউ, এখানে দুইটা এখানে দুইটা আমরা দিয়েছি, এই যে এখানে আরো একটা আছে, which is pleasure is mine, থ্যাংক ইউ বললে আমরা অ্যান্সার এটাও বলতে প্লেজার ইজ মাইন, ঠিক আছে। এগুলো গেল। ধরেন আরো কিছু আহ, আহ, কথার মাঝখানে ধরেন ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট আইডিয়া, মাইন্ড ব্লোয়িং, এই ওয়ার্ড গুলো আমরা আসলে সুযোগ বুঝে এক একটা পরিপ্রেক্ষিতে আমরা এগুলো ব্যবহার করবো, এরকম না যে একটা কিছু বললো আর সাথে সাথে একটা ওয়ার্ড আমাদেরকে বলতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, এটা মাঝে মাঝে বিরক্তি তৈরি করে কথার মাঝখানে বারবার কথা বলে। বাট তারপর ধরেন একটা কথা, একটা প্যারাগ্রাফ আমরা যখন লিখি বা একটা দেখি, তখন দেখা যায় একটা প্যারা শেষ হয়ে দ্বিতীয় প্যারাটা শুরু হয়। তো কথারও ধারারও এরকম একটা বিষয় আছে যে আমরা যখন একটা কথা বলি, একটা কথা বললাম, সেটার রিপ্লাইটা যখন পুরোপুরি আসে সেটা হচ্ছে একটা প্যারা, ওইটুকু প্যারা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তারপরে কিছু বলে আমি আবার নেক্সট কথায় যাবো, এর মাঝখানে ইন্টারাপ্ট না করাটাই ভালো, ঠিক আছে। কমিউনিকেশনের যে বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আরো এগুলো নিয়ে কথা বলবো, লাইভ আমরা কিছু মানে অ্যাকচুয়াল কমিউনিকেশন নিয়ে এসে উদাহরণ দিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন ক্ষেত্রে কিভাবে কিভাবে কথা বলে এই ক্লায়েন্ট কমিউনিকেশনটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপাতত এই সব, এই বাক্য বা এই ফ্রেজ, এখানে কিছু ওয়ার্ডসও আছে, কিছু ফ্রেজও আছে, এগুলো ব্যবহার করা যেতে পারে, ওকে। এরপরে আসি আমরা, সেটা হচ্ছে নেক্সট যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো, ইউজেস অফ কোয়েশ্চেন। ইউজেস অফ কোয়েশ্চেন মিন কোয়েশ্চেন, আমরা কিন্তু আমরা জানি যে প্রশ্ন করার সময় ইংরেজিতে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো যেগুলো আছে, যেমন হোয়াট, ওয়াই, ওয়েন, হাউ, এই যে শব্দগুলো, এগুলা দিয়ে আমরা প্রশ্ন করি, শুরুতেই এগুলো আমরা বলি ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা হোয়াট দিয়ে কখন প্রশ্ন করব, ওয়াই দিয়ে কখন প্রশ্ন করব, ওয়েন দিয়ে কখন প্রশ্ন করব, তারপরে হাউ দিয়ে কখন প্রশ্ন করবো। তো এইগুলো প্রশ্নগুলো কিভাবে ব্যবহার করবো আমরা এই পার্টে হচ্ছে এটা জানবো, প্রশ্নটা কিভাবে, কোন প্রশ্নটা ব্যবহার করতে হয়। প্রথমেই যে আমরা যে প্রশ্নের কথাটা বলছি সেটা হচ্ছে হোয়াট। আচ্ছা, হোয়াট মানে কি? হোয়াট মানে আসলে কি? ওকে, তো কি দিয়ে কোনো প্রশ্ন যদি আমরা করতে চাই, তখন আমরা হোয়াট সেখানে লিখবো। যেমন আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনি কি চান, হোয়াট ডু ইউ ডু ইউ ওয়ান্ট, ওকে। তারপরে আপনি কি বোঝাতে চান, হোয়াট ডু ইউ মিন, ওকে। তো এখানে কি দিয়ে যখন আমাদের প্রশ্ন করতে হবে, তখন আমরা হোয়াটটা ব্যবহার করবো। আর আমরা জানি যে ইংরেজিতে প্রশ্ন করার সময় যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়, আমরা যেমন নর্মালি যখন সেন্টেন্স ব্যবহার করি, যদি বলি যে আই অ্যাম, আই অ্যাম ইটিং, যদি এভাবে বলি, যদি এটাকে প্রশ্নে বদলে দিই, তখন আমরা বলি যে অ্যাম আই ইটিং, মানে ভার্বটা আগে চলে আসে প্রশ্ন করার সময় ইংরেজি। সেরকমই হোয়াট এর পরে অবশ্যই একটা ভার্ব থাকবে, তারপরে বাকি সেন্টেন্স হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আচ্ছা, এটা গেল কি দিয়ে প্রশ্ন করতে, এটা ব্যবহার করি আমরা। দেন যেটা নেক্সটে আসতেছে আমাদের, নেক্সটটা হচ্ছে ওয়াই, কেন। কেন, ওয়াই মানে হচ্ছে কেন, এবং যখন আমরা প্রশ্নটা কেন টাইপ মানে কেন জানতে কোনো প্রশ্ন করব, সেই ক্ষেত্রে আমরা ওয়াই ব্যবহার করব। যেমন ওয়াই আর ইউ নট অ্যান্সারিং, আপনি কেন উত্তর দিচ্ছেন না। হয়তোবা আপনি কোনো কিছু প্রশ্ন করে রেখেছেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে না, বেশ অনেকক্ষণ হয়ে গেল, তখন আপনি এই প্রশ্নটা করতে পারেন, ওয়াই আর ইউ নট অ্যান্সারিং, ওকে। তারপরে ধরেন কোন একটা জিনিস আপনি জিজ্ঞেস করছেন যে এটা এরকম কেন, তো তখন আপনি প্রশ্ন করতে পারেন হোয়াই ইজ ইট লাইক দিস, এটা এরকম কেন, বা এটা কেন প্রয়োজনীয়, এরকম যদি প্রশ্ন করতে পারি যে হোয়াই ইজ দিস নেসেসারি, এটা কেন প্রয়োজনীয়, ওকে। তো যদি আমরা প্রশ্নে কেন জানতে চাই কোনো কিছু, তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি, ওকে। আমরা আমাদের নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে আরো দুটো ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা কখন কিভাবে ব্যবহার করবো আসি। প্রথমটা হচ্ছে ওয়েন।
when কখন ব্যবহার করব। when এর অর্থ হচ্ছে কখন, এবং কখন কখন ব্যবহার করতে হবে আমরা আসলে সেটা বলবো। তো when মানে হচ্ছে যখন আমরা সময় নিয়ে প্রশ্ন করতে যাইবো যে কখন লাগবে কাজটা, কখন নিয়ে, তখন আমরা when দিয়ে প্রশ্ন করব। প্রথমে আসতেছে হচ্ছে when will you need this, আপনার কাজটা কখন লাগবে, ঠিক আছে। when will you come to online, আপনি ক্লায়েন্টকে কোয়েশ্চেন করে যে কোন সময়টা আপনি অনলাইনে আসবেন, আপনি সেই সময়টা অ্যাভেইলেবল থাকা ট্রাই করবেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য, এটা একটা প্রশ্ন। দেন নেক্সট প্রশ্ন when will you provide the details, আপনি কখন বিস্তারিত দিবেন। তো কখন রিলেটেড প্রশ্ন, সময় রিলেটেড প্রশ্ন করতে অ্যাকচুয়ালি আমরা when দিয়ে প্রশ্ন করি। আচ্ছা, নেক্সট অপশনে চলে যাই, সেটা হচ্ছে যে জায়গা সম্পর্কিত যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়্যার দিয়ে। তো ওয়্যার দিয়ে প্রশ্ন করতে আমরা যেটা ব্যবহার করবো প্রথমে হচ্ছে যে এটা আছে যে ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আচ্ছা, কোথায় থাকেন এই প্রশ্নটা কেন করা হয়, তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্টের টাইম জোন সম্পর্কে একটু আপনার আইডিয়া থাকে, তো আপনি তার টাইম জোনটা মেনটেন করতে পারবেন, একটু জানা থাকলে যে সে কোন দেশি বা কিরকম। তার প্রোফাইল ভিজিট করলে অবশ্য জানা যায় এইটা যে কোথায় কোথায় থাকে আসলে। ওকে, তাহলে আবার জায়গা সম্পর্কে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, একই টাইপের প্রশ্ন। ওয়ার আর ইউ সেন্ডিং ইট, আপনি কোথায় পাঠাচ্ছেন, হয়তো বা আপনাকে কোনো কিছু একটা মেইল করতে পারে যে এরকম আপনার মেইল অ্যাড্রেস, তো সেই ক্ষেত্রে কোথায় পাঠাচ্ছেন বা কেমন কি এটা একটু জেনে নিতে আপনি ওয়ার দিয়ে প্রশ্নটা করতে পারেন। ওকে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হাউ। হাউ মিনস কিভাবে, কিভাবে বা কেমন সংক্রান্ত যদি আমরা প্রশ্ন করতে চাই সেই ক্ষেত্রে আমরা হাউ দিয়ে প্রশ্ন করি। যেমন হাউ লং উইল ইট টেক, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ডু ইউ ডু, এই টাইপের প্রশ্ন করতে গেলে আমরা মানে কিভাবে বা কেমন সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা প্রশ্ন করতে আমরা হাউটা ব্যবহার। ওকে, নেক্সট আসতেছে হচ্ছে ডু। ডু কখন ব্যবহার করবো, আমরা যখন ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে দেখছিলাম, ডু নিয়ে আমাদের দেখা হয়নি। ডুটা কি, উত্তরে যদি আমরা হ্যাঁ বা না চাই তাহলে ডু দিয়ে প্রশ্ন করতে হয় অলওয়েজ। আপনারা শুধু ক্লায়েন্ট কমিউনিকেশনে না, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে যদি উত্তরে হ্যাঁ বা না চান তাহলে আপনারা ডু দিয়ে প্রশ্ন করবেন। যেমন ডু ইউ লাইক দিস, ইয়েস অর নো তে অ্যান্সার দেওয়া যায়, দেখবেন ডু দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারে ইয়েস অর নো বলা যায়, তো হাউ, ওয়েন, ওয়্যার এই টাইপের প্রশ্ন করলে অ্যান্সার কিন্তু ইয়েস নো বলা যায় না। আচ্ছা, যেমন ডু ইউ নো ইংলিশ, আপনি কি ইংরেজি জানেন, তখন সে ইয়েস অর নো অবশ্যই বলবে এরকম আর। ডু ইউ ওয়ান্ট ইট, এটা কি চান, এরকম। তো আমরা যখন কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না চাইবো সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করবো, আমরা ডু দিয়ে প্রশ্ন। আচ্ছা, এটা ছিল আমাদের প্রশ্নের কিছু ব্যবহার, যে কোন কোন প্রশ্নগুলা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোন কোন শব্দগুলো অ্যাকচুয়ালি। তো আমরা 6টা জিনিস জানবো, সেটা হচ্ছে হোয়াট, হোয়াই, হোয়েন, ওয়্যার, হাউ আর ডু। এগুলা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করবো, এটা সম্পর্কে আমরা বললাম। আচ্ছা, দেন আমরা নেক্সট বিষয়বস্তুতে চলে যাই আমাদের, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের কিছু কোয়েশ্চেন আনসার এক্সাম্পলস আমরা দেখব, যে ক্লায়েন্ট কোনো প্রশ্ন করলে সেটার উত্তর আমরা কিভাবে দিতে পারি। ওকে, আমরা এই সেকশনে আমরা পাঁচটা এক্সাম্পলস রেখেছি, 5টা প্রশ্ন এবং তার অ্যান্সার রেখেছি। অবশ্যই এগুলো জাস্ট এক্সাম্পলস, এগুলা ছাড়াও আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন, এবং এটা আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের সাপোর্ট টিম তো অবশ্যই সবসময় আছে যে কোনো সমস্যায় হেল্প করার জন্য। আচ্ছা, আমরা ফিরে আসি, আমাদের প্রশ্ন নাম্বার 1টা কি, সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট জব ডেসক্রিপশন। মানে ক্লায়েন্ট যদি আপনাকে প্রশ্ন করে যে যেই কাজটা নিয়ে ক্লায়েন্ট আপনার কাছে এসছে সেই ডেসক্রিপশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, যদি ক্লায়েন্ট আপনাকে এভাবে প্রশ্নটা করে সেই ক্ষেত্রে আপনি কি অ্যান্সার দিবেন। সেক্ষেত্রে আমরা 3টা অ্যান্সার প্যাটার্ন রেডি করেছি। সেখানে প্রথম যে অ্যান্সারটা হতে পারে যে ইয়েস আই ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দ্য কন্টেন্টস অফ দিস জব, আমি এই কাজের সকল বিষয়বস্তু সম্পর্কেই জানতে চাই, একটা। দ্বিতীয়ত, অফকোর্স আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর প্রপার রিকোয়ারমেন্ট,
আচ্ছা, এখন আমি প্রথম অ্যান্সারটা একরকম, সেকেন্ড অ্যান্সারটা একরকম। আপনার পরিস্থিতি বুঝে অ্যান্সার গুলো দেওয়াটা ইম্পর্টেন্ট। যেমন সেকেন্ডে, যেমন আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর প্রপার রিকোয়ারমেন্ট। প্রপার রিকোয়ারমেন্ট মানে একেবারে সম্পূর্ণ রিকোয়ারমেন্টটা সম্পর্কে জানতে চাওয়া, ঠিক আছে? এক্স্যাক্টলি কি চাই আর সেটা সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এইভাবে করে অ্যান্সারটা দিতে পারি। দেন ইয়েস, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দ্য কন্টেন্টস অফ, সব বিষয়বস্তু। অবশ্যই একটা কাজ যখন আমরা যেহেতু আমরা এখানে শপিফাই নিয়েই কথা বলছি, তো শপিফাই এর ইয়েতে, তো এখানে তো একটা পুরা প্রজেক্টের অনেক বিষয়বস্তু থাকে, রাইট? একটা হেডার থাকে, আমার হচ্ছে প্রোডাক্ট পেজ থাকে, তারপরে হচ্ছে এক- অনেক লেআউট, অনেক টাইপের ডিজাইন, অনেক কিছু থাকে, ব্যানার বানাইতে হয়। এগুলা এক একটা ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্টস গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো সেই বিষয়গুলো সব আপনাকে যে আলাদা আলাদা করে করে নিতে হবে, সেই বিষয়গুলো ক্লায়েন্টের পছন্দ বা রিকোয়ারমেন্টস গুলো যখন আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন, তখন আপনার কিন্তু কাজটা করতে সুবিধা হবে। ওকে, থার্ডলি আমরা কি বলতে পারি? আই ওয়ান্ট ক্লিয়ার এন্ড ইজি ডিটেলস। আমি কি চাই? ক্লিয়ার ডিটেলস চাই, ইজি ডিটেলস চাই। খুব কঠিন করে বললে দেখা যায় মাঝে মাঝে একটা জিনিস কমপ্লিকেটেড হয়। তো কমপ্লিকেশনস না গিয়ে আপনি একটা ক্লিয়ার এন্ড ইজি ডিটেলস চেয়ে নিতে পারেন ক্লায়েন্টের থেকে। ওকে, দেন নেক্সট, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে ডু ইউ হ্যাভ এনি সাজেশনস টু মেক দিস প্রজেক্ট রান সাকসেসফুলি, আপনার থেকে যদি কোনো সাজেশন চায়, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? তো প্রথম যে অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি, আই থিঙ্ক ইউর প্রজেক্ট ইজ কোয়াইট সাকসেসফুল রাইট নাও, it is enough to make profit. If we ensure our work quality, it will be better. মানে আমরা বলতে পারি যে আমি মনে করি আপনার মানে যে প্রজেক্ট আছে এটা এই মুহূর্তে বেশ সাকসেসফুল। ওকে, এটা থেকে আপনি এটা ইনাফ আপনাকে কি প্রফিট এনে দেওয়ার জন্য। বাট আমরা যদি আমাদের কাজের কোয়ালিটিটা মেনটেন করতে পারি, তাহলে আরো একটু বেটার হবে, এভাবে বলা যেতে পারে। ওকে, দ্বিতীয় অ্যান্সারটা আমরা কি দিতে পারি? দ্বিতীয় অ্যান্সারটা বলতে পারি, ইট ইজ ইনাফ বাট উই ক্যান থিঙ্ক ওভার ইট এগেইন এন্ড ডিসকাস ইট বিফোর লঞ্চিং দ্য প্রজেক্ট। প্রজেক্ট আমরা বলতে পারি যে এখন আপাতত যা যা ইনস্ট্রাকশন আছে ইনাফ, বাট এটাকে লঞ্চ করার আগে দেখা যায় একটা জিনিস তৈরি করার আগে আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু যখন সেই জিনিসটা যখন সেই যে ওয়েবসাইট বলেন বা যে এই জিনিসটাতেই ডিজাইন করছি না কেন সেটা তৈরি করি, তখন দেখা যায় অনেক কিছু আমাদের চিন্তা মোতাবেক হয় না, তখন অনেক পরিবর্তন আনার স্কোপ থাকে। তো যখন এটাই আসলে এভাবে করে আনসারটা এই জন্য দেওয়া যায় যে আমরা এই জন্য কাজ করি, লঞ্চ করার আগে আমরা এটার গুড সাইড ব্যাড সাইড নিয়ে কথা বলে এটাকে আমরা তারপরে আবার এটা চেঞ্জ করার সম্পর্কে চিন্তা করতে পারি। থার্ড অ্যান্সারটা আমরা কি দিতে পারি? I think we can make some changes to make this interesting to the audience before launch. আচ্ছা, যদি আপনার কাছে এমন কিছু সাজেশন থাকে যেই চেঞ্জ গুলো আনলে সেটা অডিয়েন্সের কাছে আরো বেশি ইন্টারেস্টিং হবে, সেই ক্ষেত্রে আপনি এই কথাটা বলতে পারেন যে উই ক্যান মেক সাম চেঞ্জেস। এবার সেই চেঞ্জেস গুলা কি, এখানে এখানে আমরা সেগুলো নিয়ে বলিনি, কারণ আপনাকে যেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া হবে আর যেই চেঞ্জেস গুলো আপনার দরকার মনে হবে, আপনি তখন সেই পার্টের চেঞ্জেস গুলো নিয়ে কথা বলবেন, যে এই পার্টের এই ডিজাইনটা এরকম না হয়ে যদি এই রকম হয়, বা কালার কম্বিনেশনটা যদি এই যে কালার কম্বিনেশনটা আপনাকে বলা হয়েছে ওইটা ছাড়া যদি অন্য কালার কম্বিনেশন ভালো লাগে, যে এইরকম ভাবে যদি করা যায়, অথবা ব্যানারের ডিজাইনের যদি আপনি কোনো একটা আপনার কাছে সাজেশনস থাকে বলার জন্য, তো আপনি সেভাবে করে বলতে পারেন। তো বলার আগে আপনি এভাবে করে জিনিসটা কি বলতে পারেন যে অডিয়েন্সের কাছে ইন্টারেস্টিং লাগবে, এইরকম ভাবে আমরা একটা চেঞ্জ আনতে পারি। এটা একটা হাম্বলনেস কথা বলা, যে এই চেঞ্জ গুলো আনতে পারি। এখন আপনার থেকে সাজেশন চাওয়ার সাথে সাথে আপনি বলবেন যে যে হ্যাঁ তোমার প্রজেক্টের অবস্থা খুবই খারাপ, আমি এই এটা এটা সব চেঞ্জ করে ফেলতে হবে, এভাবে এটা এভাবে কথা না বলা চাইবে। আপনি যে চেঞ্জেস গুলো আপনি আনতে চান সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যদি বলেন যে হ্যাঁ এটা এটা এভাবে করে করা যায়, সেই ক্ষেত্রে মানে একটা ডিসকাশনের মাধ্যমে আপনি এই চেঞ্জেস গুলো নিয়ে আসেন। আপনার এখানে এমন না যে আপনি এখানে কোনো অর্ডার দিচ্ছেন বা সামথিং, আপনি জাস্ট একটা ডিসকাশন করবেন, আচ্ছা এটা কেমন হয়, এটা যদি আমি এখানে চেঞ্জ করি এটা কেমন হয়, এইভাবে করে এইভাবে অ্যান্সার গুলো দেওয়া যায়। এটা ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আমরা থার্ড কোয়েশ্চেনে যাই।
থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে which part of this project do you think will take the most time? আপনাকে ক্লায়েন্ট যদি প্রশ্ন করে যে এই প্রজেক্টের কোন পার্টটা করতে আপনার মনে হয় সবচেয়ে বেশি সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটা আপনি এভাবে দিতে পারেন যে as you have a lot of products, I think it will take more time to complete the product page. যদি ক্লায়েন্টের প্রোডাক্ট অনেক বেশি থাকে এবং প্রোডাক্টের ক্রাইটেরিয়া অনেক ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, সেই ক্ষেত্রে কি হবে, প্রোডাক্ট পেজটা তৈরি করতে আপনার সময় বেশি লাগবে। তো আপনি এভাবে করে বলতে পারেন যে as you have a lot of products, I think it will take more time to complete the product. ওকে, অ্যান্সার নাম্বার 2 টা আমরা একটু ট্রিকি অ্যান্সার দিতে পারি, সেটা হচ্ছে আই থিঙ্ক ইট উইল টেক মোর টাইম টু মেক দিস প্রজেক্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড বিউটিফুল। এটা বুঝাতে আমরা ক্লায়েন্টকে একই সাথে দুইটা কথা বুঝিয়ে দিতে পারি যে আমরা যদি মানে আমরা এইটাতে সময় দিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, জিনিসটা স্ট্যান্ডার্ড হবে, অ্যাট দ্য সেম টাইম বিউটিফুল অথবা সুন্দরও হবে। সুতরাং একটা নির্দিষ্ট পার্টের কথা না বলে পুরা কথাটি এভাবে করে সাম আপ করে দিতে পারি যে আই থিঙ্ক ইট উইল টেক মোর টাইম টু মেক দিস প্রজেক্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড বিউটিফুল। তাহলে আপনার পুরোটুকু জিনিসটা সাম আপ হয়ে যাচ্ছে, একটা কথায় সুন্দরভাবে সাম আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর অ্যান্সারটা আমরা কি দিতে পারি, আই থিঙ্ক ইট উইল টেক মোর টাইম টু মেক দ্য প্রোডাক্ট পেজ, হোম পেজ, ব্যানার, লোগো এটসেট্রা। এখন এটা বলে আপনি বলে নিতে পারেন, মানে এটা বলতে যে এটা প্রোডাক্ট পেজে সময় লাগবে, হোম পেজে সময় লাগবে, ব্যানার, মানে আপনার ওই কাজের ডিসক্রিপশন শুনে সবকিছু শুনে যেই জায়গাটাতে মনে হয় যে এই জায়গাটাতে আপনার সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে এটাকে সুন্দর বানাতে, এটাকে স্ট্যান্ডার্ড বানাইতে, আপনি সেই জায়গাটার নামও বলতে পারেন যদি আপনাকে এই ধরনের প্রশ্ন ক্লায়েন্ট করে থাকে। তো ওকে, নেক্সট আমরা আরেকটা প্রশ্নের দিকে যাই। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি হতে পারে, ডু ইউ হ্যাভ এনি পাস্ট এক্সপিরিয়েন্স অফ দিস কাইন্ড অফ জব? যদি ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে যে এই ধরনের কাজ করার আপনার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে কিনা, তো সেই ক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি বলবেন ইয়েস আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ ফ্রিল্যান্সার ফর 1 year, 2 years, 6 months, আপনার যত দিনের এক্সপিরিয়েন্স আছে সেটা সেভাবে করে শেয়ার করবেন। এন্ড দেন আপনি বলবেন যে আপনি এর মাঝখানে অনেক কাজ করেছেন, সেভারাল, আই হ্যাভ ডান সেভারাল প্রজেক্টস, লাইক আমি এরকম অনেক প্রজেক্ট করেছি। I can show you some of my work samples if you want. আমি আপনাকে কি কিছু ওয়ার্ক স্যাম্পলস দেখাতে পারি যদি আপনি চান। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা আসছে এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই অ্যান্সারটা দিতে পারবেন, কিন্তু আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে, অবশ্যই সবার সব একটা জিনিসের সব শুরু আছে, এটাই যদি আপনার শুরুর প্রজেক্ট হয়, এটা দিয়ে আপনি যদি শুরু করেন, তাহলে আপনি এটাকে কি বলবেন, আপনি বলবেন যে no, I don't have any previous experience, but I know how to do this job. আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি জানি যে কাজটা কিভাবে করতে হবে। অবশ্যই আপনি কাজ শিখেই তো এই জগতে এসেছেন, ফ্রিল্যান্সিং জগতে এসেছেন। তো আপনি জানেন এবং আপনার আগের করা কিছু স্যাম্পল ওয়ার্ক, আপনার তৈরি করে রাখা কিছু স্যাম্পল ওয়ার্ক তাকে দেখাতে পারেন যে এভাবে ভাবে আপনি কিছু স্যাম্পল ওয়ার্ক করেছেন। I have made some sample work, you can see them. স্যাম্পল ওয়ার্ক গুলো দেখে হয়তো বা ক্লায়েন্ট কনভিন্স হবে যে না, ও তো কাজ সুন্দর, বাট অবশ্যই সবার একটা শুরু থাকে, এটা আপনার শুরু, আপনার শুরুটাকে কিন্তু কিভাবে সুন্দর করবেন সেটা কিন্তু আপনার উপর। আপনি কিভাবে ক্লায়েন্টকে এটার জন্য মানে ক্লায়েন্টকে কি বলে, কিভাবে ক্লায়েন্টকে আপনি মানাবেন আর কি আপনার এইটা বিষয়টার জন্য যে হ্যাঁ আমি এটা পারি, বা কিভাবে ইমপ্রেস করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কথা বলার ধরনের উপর নির্ভর করছে যে কিভাবে ক্লায়েন্ট আপনার উপর ইমপ্রেস হবে। আচ্ছা, দেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনি শর্টে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স এই ধরনের কথা যদি উল্লেখ করতে না চান, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সার্টেইনলি, অবশ্যই, ইউ ক্যান সি সাম অফ মাই ওয়ার্ক স্যাম্পল, আপনি আমার কিছু কাজের নমুনা দেখতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্সের সময়টা উল্লেখ করতে চাই তাহলে আমরা এই অ্যান্সারটা দিব যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার ফর যতদিন ধরে কাজ করি সেটা। আর যদি সময়টা উল্লেখ করতে না চাই তাহলে আমরা সার্টেনলি ইউ ক্যান সি সাম অফ মাই ওয়ার্ক স্যাম্পলস লিখে জিনিসটাকে সাম আপ করে দিতে পারি। ওকে, দেন লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস পার্টিকুলার জব?
ক্লায়েন্টকে যদি আপনি অ্যাপ্রোচ করেন এবং ক্লায়েন্ট যদি আপনাকে প্রশ্ন করে যে ওয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস পার্টিকুলার জব, আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই কেন করেছেন, এটা অনেকটা ইন্টারভিউয়ারের প্রশ্নের মতো যে ওয়াই শুড উই হায়ার ইউ, আমরা কেন আপনাকে কাজে রাখবো বা জবটা দিব। সেই ক্ষেত্রে ক্লায়েন্টেরও যদি এই ধরনের প্রশ্ন থাকে যে ওয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস জব, আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই কেন করেছেন, সেক্ষেত্রে আমরা অ্যান্সার গুলো কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে আই নো ভেরি ওয়েল হাউ টু ডু দিস কাইন্ড অফ জব এন্ড আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্সেস রিগার্ডিং দিস ওয়ার্ক। আপনার যদি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এভাবে করে অ্যান্সার দিন যে আমি জানি, মানে আমি কাজের জন্য কেন অ্যাপ্লাই করেছি, কারণ আমি জানি এই কাজ, এই টাইপের কাজ আমি খুব ভালো জানি এবং আমার এক্সপিরিয়েন্স আছে তাই আমি অ্যাপ্লাই করেছি। ওকে। সেকেন্ডলি, যদি এখানে আপনি একটু অন্যভাবে বলতে চান সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আই থিঙ্ক I can develop my career from here. I will be able to make I will be able to know many things from here. That's why I have applied. আমি কি কাজের মাধ্যমে, অবশ্যই আমরা কাজের মাধ্যমেই শিখি। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান, এভাবে করে কথাটা বলতে চান, তাহলে আপনি এভাবে করে মানে এই অ্যান্সারটা দিতে পারেন। আই থিঙ্ক আই ক্যান ডেভেলপ মাই ক্যারিয়ার ফ্রম হিয়ার। এই জন্যই আমি অ্যাপ্লাই করছি যে একটা একটা প্রজেক্ট এভাবে করেই তো আমার ক্যারিয়ারটা ডেভেলপ হবে, এভাবে করেই তো আমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে। আচ্ছা, দেন আরেকভাবে অ্যান্সার দেওয়া যায়, আই হ্যাভ বিন সার্চিং ফর সাচ জব ফর মেনি ডেজ। আমি এরকম এরকম একটা কাজ অনেক দিন ধরেই খুঁজছি। ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর মি, এটা কি আমার জন্য একটা চমৎকার সুযোগ। দ্যাটস ওয়াই আমি এই কাজের জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এইভাবে করে এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায়। ফাইন। এখন যেটা আসছে সেটা হচ্ছে আমরা 5টা যে প্রশ্ন উত্তর এক্সাম্পলস দেখবো বলেছিলাম, আমরা দেখেছি। এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল দেখানো যে উত্তর কিভাবে দেওয়া হয়। এখান থেকে আপনারা আইডিয়া গ্যাদার করবেন যে আচ্ছা এইভাবে করে উত্তর দেওয়া যায়। ক্লায়েন্ট ধরা বাঁধা প্রশ্ন করবে এমন কোনো কথা নেই, হয়তো বা এই 5টার মধ্যে কোনো প্রশ্নও না করতে পারে আপনাকে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা ধারণা যাতে নিতে পারেন যে প্রশ্নটা করলে উত্তরটা কিভাবে দিব, সেই ধারণাটা যেন আসে আমাদের, এইখান থেকে আমরা এই প্রশ্নগুলো এভাবে এই জন্য দেয়া যে কি কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে, তার অ্যান্সারটা কিরকম হতে পারে, একটা প্রশ্নের অনেকগুলো অ্যান্সার হতে পারে, অনেক ধরনের অ্যান্সার হতে পারে। তো এভাবে করে আমরা ক্লায়েন্টকে অ্যান্সার দিতে পারি। ঠিক আছে। সেন্টেন্স কিভাবে সাজাবো বা কিভাবে কি করব, এই যে বিষয়গুলো নিয়ে আমাদের যে কনফিউশন থাকে, এখানে অ্যাটিটিউডস গুলা অ্যান্সার গুলাতে লেখা আছে যে কি মানে কিভাবে করে আপনার এট দ্য সেম টাইম ম্যানারও বজায় রাখা যায় এবং প্রফেশনাল একটা কমিউনিকেশন করা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের এই কোর্সের লাস্ট কন্টেন্ট, which is 6 steps approach to client. আমরা পুরো বিষয়টাকে একটা সাম আপ করে নিয়ে আসছি এই 6টা স্টেপের মাধ্যমে, কিভাবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের সাথে একটা সুন্দর একটা যোগাযোগ হবে এবং কোন অ্যাপ্রোচ, মানে আপনার অ্যাপ্রোচটা কিরকম হবে, আমরা এই পর্যায়ে এটা নিয়ে একটু কথা বলবো। ওকে। 6 স্টেপস অ্যাপ্রোচের মধ্যে প্রথম যেই স্টেপটা সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই প্রশ্নটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, কি জানার চেষ্টা করব, ট্রাই গেটিং আইডিয়া অ্যাবাউট ক্লায়েন্টস নিড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস ভেরি ওয়েল। এই পার্টে অ্যাকচুয়ালি এই পার্টটা শুধু এই প্রশ্নে সীমাবদ্ধ না, এই স্টেপে আমরা চেষ্টা করব ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টসটা পুরোপুরি জেনে নেওয়ার, যে সে এক্স্যাক্টলি কি চাচ্ছে, কত মানে তার প্রজেক্টের সাইজটা কিরকম, তার চাওয়াগুলা কিরকম, সে কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এভরিথিং আমরা প্রথম এই স্টেপে জেনে নিব। সেকেন্ড যে স্টেপটা আছে, সেকেন্ড স্টেপে আমরা কি জানার চেষ্টা করব, ট্রাই টু নো দ্য টাইম স্প্যান ফর দ্য জব। মানে প্রথম যে স্টেপে আমরা জেনে নিচ্ছি কাজটা কেমন, দ্বিতীয় স্টেপে আমরা জেনে নিব যে সে আমাকে কতটুকু সময় দিতে পারবে। ক্যান ইউ টেল মি দ্য এস্টিমেটেড ডেডলাইন, when do you want me to finish the work? আমি কাজটা কখন শেষ করি, আপনি কখন আমি শেষ করব, এই অ্যাকচুয়ালি সেকেন্ড যে স্টেপ হয় এই স্টেপে আমরা জানার চেষ্টা করব আমি কতটুকু সময় পাবো এই কাজটা করার জন্য।
অনেক সময় দেখা যায় কাজের বড় থাকলে ক্লায়েন্ট একটু বেশি সময় দেয়। অনেক সময় দেখা যায় যে না, ক্লায়েন্টের হাতে সময় বেশি থাকে না, আপনাকে দ্রুত করে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু বাজেটটা ভ্যারি করবে। এই জন্য বাজেটে যাওয়ার আগে টাকা মানে কতটুকু বাজেটে আপনি কাজ করবেন সেটা জানার আগে আপনাকে কাজের সাইজটা, কাজের ধরনটা এই সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে নেওয়া খুবই ভালো, খুবই খুবই প্রয়োজন। তো প্রথম স্টেপে আমরা জানবো রিকোয়ারমেন্টস কি, কাজের কাজ, প্রজেক্টের সাইজটা কেমন। দ্বিতীয় স্টেপে জানবো যে আমি কতটুকু সময় পাবো। এবং 3 নম্বর স্টেপে আমি এসে আমি আমি কি জানার চেষ্টা করব, আমি জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব সাইজ অফ দ্য জব। আচ্ছা, সাইজ অফ দ্য জব প্রথমে তো আমি বললাম এখানে এখানে যেই ক্যান ইউ গিভ মি স্যাম্পল সাইজ ডিজাইন টু ফলো। আচ্ছা, স্যাম্পল মাধ্যমে জানার চেষ্টা করবো কি, স্যাম্পল দিলে দুইটা বিষয় হয়। সেটা হচ্ছে যে সে যদি আমাকে স্যাম্পল সাইট দেয়, আমি তার পছন্দ সম্পর্কে আইডিয়া একটা পাবো। এবং ওভারঅল এই স্যাম্পলটা জেনে আমি কি ও সাইজ সম্পর্কে ডিটেলস একটা ধারণাটা পেয়ে যাবো। যদি ইফ হি ডাজন্ট প্রোভাইড এনি স্যাম্পল, যদি আপনাকে কোনো স্যাম্পল প্রোভাইড না করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি তার পছন্দের কোনো একটা ওয়েবসাইট দেখতে চাইবেন যে ডু ইউ হ্যাভ এনি ইন্সপিরেশন ওয়েবসাইট অথবা ডিজাইন আইডিয়া ইন ইউর মাইন্ড। তার ইন্সপিরেশনে বা তার আইডিয়াতে কেমন ডিজাইন পছন্দ, সে আপনাকে যেই ধরেন কোন একটা এক্সাম্পল দিল, তাহলে কি হবে, আপনার লাস্টে একটা ধারণা তৈরি হবে তার পছন্দ সম্পর্কে। ঠিক আছে, এটাতে আমরা জানতে চাইবো কি, টু নো অ্যাবাউট দ্য ক্লায়েন্টস চয়েসেস, ক্লায়েন্টের চয়েস কেমন, এটা জানতে চাইবো আমরা এই স্টেপে। এটা গেল আমাদের ফোর্থ স্টেপ। আমাদের ফিফথ স্টেপটা কি হবে? ফিফথ স্টেপটা হবে বাজেট জানা। শুরুতেই আপনি সবকিছু দেখে আপনার বাজেটটা বলে দিবেন না। হতে পারে তো ক্লায়েন্টের এই কাজটা করানোর জন্য বাজেট আপনি যেটা মনে করছেন তার থেকে বেশি। সেই ক্ষেত্রে আপনি কিছু বলে দিলে সে তো আর আপনাকে বাড়িয়ে বলবে না। আগে আপনি তার বাজেটটা জানার চেষ্টা করবেন, ডু ইউ হ্যাভ এনি বাজেট ফর দিস। এটাতে আমরা কি জানবো, ক্লায়েন্টের বাজেট জানার চেষ্টা করবো। তো বাজেট জেনে যদি আমি দেখি যে আমি যা ভাবছি আমার থেকে বেশি সে দিতে রাজি আছে, তাহলে তো অবশ্যই ভালো। বাট আমার থেকে যদি কম দিতে চায়, তখন আপনি নেগোসিয়েশন যাবেন যে না, তোমার কাজের প্রজেক্টের সাইজ বড়, কিন্তু প্রজেক্টের জন্য আমার হাতে সময়ও কম, আমাকে এটাতে অনেক বেশি সময় সময় ব্যয় করে আমার এখানে পরিশ্রম বেশি। সেক্ষেত্রে আপনার বাজেট বা আপনার নেগোসিয়েশনটা আপনি সে অনুযায়ী করবেন। কিন্তু শুরুতেই আপনি আপনার যে বাজেটটা চিন্তা করে রেখেছেন সেটা না বলে তার বাজেটটা জানার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনি একটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন বিষয়টা। লাস্টে আপনাদের যদি বাজেট নেগোসিয়েশন সবকিছু সুন্দর মতো হয়ে যায়, তাহলে তাকে কাস্টম অফারটা সেন্ড করবেন এবং আপনার যেই প্রজেক্টের কাজের জন্য আপনার কাছে সে এসেছে বা আপনি তার কাছে গেছেন, সেটা তো অবশ্যই আপনাকে সুন্দর মতো করে দিতে হবে অবশ্যই। তো এই ছিল আমাদের 6 স্টেপস অ্যাপ্রোচ, যেটা করে আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্টের কাছে একটা একটা সাম আপ ভার্সন, এটা পুরোপুরি যে বিষয়টা ক্লায়েন্টের কাছে কিভাবে কি চায়, কিভাবে চায়, কতটুকু সময় চায়, বাজেট কি, সবকিছু মিলিয়ে সাম আপ করে ফেলতে পারে। ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের এই বিষয়বস্তুগুলো হচ্ছে এই পর্যন্তই ছিল আমাদের এই যেটা আমরা আগে নেক্সট ক্লাসে আমরা কিছু বাস্তব কমিউনিকেশন যেগুলো আছে, রিয়েল লাইফ কমিউনিকেশন, ওগুলো নিব। সেখানের কিছু সেখানে যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কথা বলবো এবং সেখানে যদি কোনো ভুল থাকে কমিউনিকেশনের, সেগুলো নিয়েও আলোচনা করব। তো অবশ্যই নেক্সট ক্লাসটা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। আর আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করছি।